হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন, ভীষণ রহস্যময়, ফ্যান্টাসি আর ইমোশনে ভরা একটা অসাধারণ চাইনিজ ড্রামার গল্প। এই ড্রামাটার নাম হচ্ছে লাভ বিয়ন্ড দ্য গ্রেভ। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ভালোবাসা শুধু জীবন পর্যন্ত সীমাবদ্ধ না, বরং মৃত্যুর পরের এক অদ্ভুত জগতের সঙ্গেও এই সম্পর্ক আছে। আর এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আমাদের নায়িকা কোনো সাধারণ মানুষ না, সে এক ভয়ঙ্কর শক্তিশালী আত্মা। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে দেখতে পায় না পৃথিবীর রং, অনুভব করতে পারে না স্বাদ, ঠান্ডা, গরম, এমনকি মানুষের মতো সাধারণ অনুভূতিগুলোও না। আর ঠিক এই মেয়েটির জীবনেই এমন একজন মানুষের এন্ট্রি হয় যাকে দেখে প্রথমে কিছুই বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই মানুষটাই হয়তো তার শত শত বছরের অপেক্ষার উত্তর। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে ঢুকে পড়ি। গল্পের একদম শুরুতেই আমাদের বলা হয় এক পুরনো কিংবদন্তির কথা। বলা হয় পূর্ব সাগরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক ফুসাং ট্রি, আর সেই গাছের নিচেই রয়েছে এক রহস্যময় জগৎ, ভয়েড স্পিরিট ওয়ার্ল্ড। পৃথিবীর এমন সব মানুষ যারা জীবনের অসমাপ্ত আকাঙ্ক্ষা, গভীর কষ্ট বা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, তাদের আত্মা এখানে এসে জড়ো হয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা সাধনা করে আরও শক্তিশালী আত্মায় পরিণত হয়, আর তাদের মধ্যেই সবচেয়ে শক্তিশালী আত্মা হয়ে ওঠে এই জগতের শাসক, সাভারেন অফ স্পিরিটস। বর্তমান শাসকের নাম হে সিমু। তাকে বলা হয় ১০ প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রতিভাবান আত্মা। তার বয়স শত শত বছর, কিন্তু তার চেহারায় সেটা বোঝার কোনো উপায় নেই। সে ভয়েড স্পিরিট ওয়ার্ল্ডের রানী হলেও প্রায় মানুষের জগতে ঘুরে বেড়ায়। মানুষ কিভাবে ভালোবাসে, কষ্ট পায়, হারায়, আবার বাঁচতে চায়, এসব সে দূর থেকে দেখে। কিন্তু ট্র্যাজেডি হলো সে নিজেই অনুভূতিগুলোর কিছুই অনুভব করতে পারে না। তার চোখে পৃথিবী শুধু রংহীন, তার জিভে খাবারের স্বাদ নেই, সে ঠান্ডা গরম বুঝতে পারে না। অর্থাৎ ৫ ইন্দ্রিয় থাকলেও সেগুলো তার কাছে প্রায় মৃত। অনেক শতাব্দী আগে এক স্টার হেভেন জাদুকর নাকি ভবিষ্যৎবাণী করেছিল, ডেলিভারেন্স সোর্ডের প্রকৃত অধিকারী একদিন এই হেইসিমুর জীবনে এমন কিছু ফিরিয়ে আনবে যা সে জন্ম থেকে কখনোই পায়নি, তার ৫ ইন্দ্রিয়। কিন্তু এত বছর কেটে যাওয়াতেও সেই ভবিষ্যৎবাণী যেন ধোঁয়ার মতো মিলিয়ে গিয়েছিল। এমনকি হেইসিমুও প্রায় ভুলেই গিয়েছিল বিষয়টা। এবার গল্প আমাদের নিয়ে আছে লিয়াংঝো শহরে। শহরটা তখন এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞের শিকার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, ধ্বংস, রক্ত আর আতঙ্ক। এমন সময় এক মরণান্য লোক হে সিমোর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে বাঁচান প্লিজ, আমার ছেলে চেনিংকে বাঁচান। হে সিমো অবাক হয়, কারণ সাধারণ মানুষ তাকে দেখলে ভয় পাওয়ার কথা, কিন্তু এই লোক নিজের মৃত্যুর মুখেও ছেলের কথা ভাবছে। হে সিমু তখন বলে, তুমি তো প্রায় মরেই যাচ্ছ, আমি তোমাকে শুধু একটা সুযোগ দিতে পারি। আমার নিয়ম অনুযায়ী আমি তোমার অবসেশন, তোমার গভীরতম আসক্তি বা আকাঙ্ক্ষা বের করে নেব, আর বিনিময়ে তোমার ইচ্ছেটা পূরণ করব। তুমি রাজি? লোকটা এক মুহূর্তেও দেরি না করে রাজি হয়ে যায়। হেইসিমু তখন তার ভিতরের আসক্তি দেখে বুঝতে পারে এই মানুষটার পুরো জীবনের কেন্দ্র ছিল তার ছেলে। এই অদ্ভুত পিতৃস্নেহ তাকে কিছুটা থামিয়ে দেয়, কারণ মানুষের এই গভীর আবেগ সে কখনো ঠিক বুঝতে পারে না। এরপর সে ছেলেটাকে খুঁজে বের করে। ছেলেটার নাম শুয়ে চেনিং। সে এখনও বেঁচে আছে, কিন্তু মৃতদের স্তূপের নিচে চাপা পড়ে আছে। ঠিক তখনই শহরের মানুষ চিৎকার করে উঠতে শুরু করে, গ্রেট লিয়াং আর্মি এসে গেছে। সবাই ভাবে অবশেষে তারা রক্ষা পেয়েছে। এখানেই প্রথমবার এন্ট্রি হয় আমাদের নায়ক দুয়ান সুর। সে গ্রেট লিয়াংয়ের তাবাই আর্মির কমান্ডার। চারপাশে মৃত্যু আর ধ্বংস দেখে সে সঙ্গে সঙ্গে তার সৈন্যদের নির্দেশ দেয়, কেউ লুটপাট করবে না, সবাই বেঁচে থাকা মানুষদের উদ্ধার করবে, আর যাদের পরিবারকে খুঁজে পাওয়া যায় তাদের মৃতদেহ আর জিনিসপত্র যথাযথভাবে ফেরত দিতে হবে। তার এই আচরণ দেখেই বোঝা যায় সে শুধু যুদ্ধ করা জেনারেল না, বরং মানুষের কষ্ট সত্যিই বোঝে। কিন্তু হে সিমোর নজর আটকে যায় অন্য জায়গায়। সে দেখে দুয়ানসুর কোমরে ঝুলছে সেই ডেলিভারেন্স সোর্ড, যেটা ৩০০ বছর আগে হারিয়ে গিয়েছিল। আরও অবাক করার মতো ব্যাপার হলো, এই তরবারি ছিল তার নিজের আত্মীয়ের, তার আন্টির। আর এই তরবারি ৩০০ বছর ধরে কাউকে মালিক হিসাবে গ্রহণ করেনি, অথচ এখন সেটা এক তরুণ জেনারেলের হাতে। হে সিমু সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে ওঠে। সে অভিনয় করে আহত অসহায় এক মেয়ের মতো আচরণ করতে শুরু করে। সে দুয়ানসুকে বলে ওই বাচ্চাটাকে বাঁচান, তারপর নিজেই অজ্ঞান হবার ভান করে ফেলে। আসলে সে কাছে থেকে দেখতে চায় এই মানুষটাকে, একটা সাধারণ মর্টাল মানুষের কাছে এমন তরবারি কিভাবে এলো। জেনারেল তাকে উদ্ধার করে তার শিবিরে নিয়ে যায়। এদিকে সে চেনিংকেও বাঁচিয়ে আনে।
পরে আমরা দেখি হে সিমু নিজের জন্য ভুয়ো পরিচয় নেয় হে শাও শাও। সে বলে চেনিং তার ছোট ভাই। এই পরিচয় নিয়েই সে জেনারেলের আশেপাশে থাকার চেষ্টা করতে থাকে। এখানে জেনারেলের দুই ঘনিষ্ঠ সহযোদ্ধার এন্ট্রি হয়, একজন পুরুষ ক্যাপ্টেন শিয়া ছিংসেং, আরেকজন মহিলা ক্যাপ্টেন মেং ওয়ান। বিশেষ করে মেং ওয়ান শুরু থেকেই শাও শাওকে সন্দেহ করে, কারণ মেয়েটা যেমন আচরণ করছে তাতে বোঝাই যাচ্ছে সে সাধারণ কেউ না। যখন খাবার এনে দেয় তখন চেনিং সেটা খেয়ে বমি করে ফেলে। শাও শাও তখন খাবারটা চিনে ফেলে, বলে এটা তো নর্থ সঙ্গের খাবার। এখানেই মেং ওয়ানের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ সাধারণ কেউ হলে শত্রু রাজ্যের খাবার এত সহজে চিনবে কি করে। সে সরাসরি শাও শাওয়ের গলায় ছুরি ধরে জিজ্ঞাসা করে, তুমি কে? কেন জেনারেলের কাছে ঘোরাঘুরি করছো? তোমরা কি শত্রুর গুপ্তচর? কিন্তু হে সিমু খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়। সে বলে, যদি আমরা গুপ্তচরই হতাম তাহলে শত্রুর নাকের ডগায় এসে থাকতাম। এই উত্তর মেং ওয়ানকে পুরোপুরি সন্তুষ্ট না করলেও সে আপাতত তাদের এক রাত সময় দেয়, বলে দেয় যেন সকালে তারা শিবির ছেড়ে চলে যায়। এদিকে চেনিং যখন রাতে ঘুম ভেঙে বাবাকে খুঁজে কাঁদতে থাকে, তখন হে সিমু তার সামনে এসে হাত বাড়িয়ে দেয় আর নিজের মনে বলে, শত শত বছরের মধ্যে তুমি প্রথম মর্টাল যে আমার হাত ধরলে। এই সংলাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বোঝা যায় সে যদিও অনুভূতিহীন, তবু ধীরে ধীরে মানুষের জগতে তার কিছু বদল শুরু হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর হেই শিমু ডেকে পাঠায় তার পরিচিত আত্মা ফেংইকে। সে তাকে বলে দোয়ান শু সম্পর্কে সব খোঁজ বের করতে, বিশেষ করে জানতে চায় ডেলিভারেন্স সোড কিভাবে তার কাছে এলো। ফেংই জানায় দোয়ান শু কোর্টে পরিচিত এক মানুষ। সে মূলত এক ভদ্র শিক্ষিত পরিবার থেকে এসেছে। সে পরীক্ষায় উঁচু স্থান পেয়েছিল, বড় আমলা হওয়ার সম্ভাবনাও ছিল, কিন্তু আদালতের এক শত্রু তার বিরুদ্ধে অভিযোগ আনে, আর সেই কারণে তার রাজনৈতিক জীবন নষ্ট হয়ে গিয়ে তাকে সীমান্তরক্ষী জেনারেল হিসাবে পাঠানো হয়। অর্থাৎ এই মানুষটা বাহ্যিকভাবে একজন তরুণ জেনারেল হলেও তার অতীতের মধ্যে বড় ধরনের পতন আর অপমান লুকিয়ে আছে। পরদিন শাও শাও আর চেনিংকে বের করে দেওয়া হয়। তার এক কবরস্থানের দিকে যায়, কারণ চেনিং তার বাবাকে দাফন দিতে চায়। কিন্তু এত ছোট একটা ছেলে একা কবর খুঁড়তে গিয়ে হিমশিম খায়। হে শিমু বিরক্ত হয়ে এক ইশারায় বিশাল একটা গর্ত তৈরি করে ফেলে। চেনিং তো ভয়ে কেঁপে ওঠে। তখন হে শিমু এটা ম্যাজিক ট্রিক বলে সামলে দেয়। কবরের পাশে কাগজ পোড়ানোর সময় সে সেই কাগজগুলোকে প্রজাপতিতে পরিণত করে দেয়। চেনিংয়ের কাছে এটা ভয়ঙ্কর হলেও সুন্দর লাগে। এখানেই ধীরে ধীরে বোঝা যায় হে শিমু বাইরে যত ঠান্ডা আর নির্লিপ্তই হোক, ছেলেটার প্রতি তার এক ধরনের স্নেহ তৈরি হচ্ছে। ঠিক তখনই আবার এন্ট্রি হয় দোয়ান শুয়ের। কয়েকজন সৈন্য মৃতদেহ লুটপাট করছিল। জেনারেল সেটা দেখে প্রচণ্ড রেগে যায়। সে স্পষ্ট বলে মৃতদের জিনিসপত্র তাদের পরিবারকে ফিরিয়ে দিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়, হে শিমু ইচ্ছে করেই চায় যাতে পরিস্থিতি এমন হোক যাতে দোয়ান শু তার তরবারি বের করে, কারণ সে দেখতে চায় ডেলিভারেন্স সত্যিই তাকে মাস্টার হিসাবে মেনে নিয়েছে কিনা। কিন্তু আশ্চর্যজনকভাবে দোয়ান শু তরবারি বের না করেই পরিস্থিতি সামলে ফেলে। এতে হে শিমুর কৌতূহল আরও বাড়ে। এরপর সে দৌড়ে গিয়ে জেনারেলের সামনে অভিনয় করে বলে, জেনারেল কি কাকতলীয়, আবার দেখা হয়ে গেল। জেনারেলও একটু মুচকি হেসে বলে, তোমার চোখ তো বেশ তীক্ষ্ণ, এতটুকু দেখা হয়েছিল তবু আজ আমাকে চিনে ফেললে। শাও শাও সঙ্গে সঙ্গে মিষ্টি গলায় বলে, আপনাকে না চেনার উপায় আছে? আমি তো অনেক দিন ধরেই আপনাকে অ্যাডমায়ার করি। জেনারেল তখন হালকা হাসি দিয়ে বলে, তাই নাকি? তাহলে আমার নাম কি? শাও শাও একটু থমকে যায়। তখন জেনারেল নিজেই বলে তার নাম দোয়ানশু, কার্টিসি নেম শুনশি। এখানেই প্রথমবার দুজনের মাঝে সেই হালকা খুনসুটি শুরু হয়, যা পরে আরও গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। হঠাৎ দূর থেকে এক আততায়ী তীর ছড়ে জেনারেলকে লক্ষ্য করে, কিন্তু শাও শাও সেটা আগে টের পেয়ে তাকে সতর্ক করে। এবার দোয়ানশু বাধ্য হয়ে তার তরবারি বের করে। আর ঠিক তখনই হে শিমু বুঝতে পারে ডেলিভারেন্স সোর্ড সত্যিই তাকে মাস্টার হিসাবে গ্রহণ করেছে। এই দৃশ্যটা তার জন্য বিশাল ধাক্কা, কারণ ৩০০ বছর পর এই তরবারি আবার জেগে উঠেছে, আর সেটা করেছে এই রহস্যময় মানুষটার জন্য। এরপর শাহ আবার অসহায়ের মতো বলে তার আর চেনিংয়ের থাকার জায়গা নেই, তুষারপাত হবে, তারা কোথায় থাকবে জানে না। দোয়ানশু তখন তাদের থাকার ব্যবস্থা করে দেয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটে। শাহ আগেই বলে দেয় আজকে তুষারপাত হবে। তখন আকাশে রোদের ঝলকানি, তাই কেউ সেটা বিশ্বাস করে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে সত্যিই বরফ পড়তে শুরু করে। জেনারেল অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মেয়েটা যেমন সাধারণ দেখায় আসলে তেমন না।
বরফের মধ্যে হাঁটার সময় দোয়ানশু নিজের টুপি বা কাপড় তার মাথায় তুলে দেয় যাতে ঠান্ডা না লাগে। কিন্তু আমরা জানি হে শিমু ঠান্ডা গরম কিছুই অনুভব করতে পারে না। তবু এই ছোট্ট কেয়ার তার মনে অদ্ভুত এক আলোড়ন তোলে। সে নিজের মনে ভাবে মানুষ এত সামান্য জিনিসেও এত আবেগী হয়ে যায়, অথচ তার নিজের কাছে ঠান্ডা রং সঙ্গীত সবই নিঃশব্দ, নিরং। এরপর গল্প একটু রাজনৈতিক দিকে মোড় নেয়। আমরা জানতে পারি লিয়াং সাম্রাজ্যের অবস্থা খুবই খারাপ। উত্তর দিকের নর্থ চং বহু অঞ্চল দখল করে রেখেছে। গুয়ানহো নদী জমে বরফ হয়ে গেছে, তাই শত্রুরা সহজেই আক্রমণ করতে পারছে। লিয়াংঝো শহর পুনর্দখল করা গেলেও বাইরের শত্রুরা এখনও উৎপেতে আছে। অর্থাৎ এই জেনারেল দোয়ানশু এক ভয়ঙ্কর অবরুদ্ধ অবস্থার মধ্যে আছে। ফেংই আরও জানায় দোয়ানশু কোর্টে পরিচিত ব্যক্তি, কিন্তু তার জীবন একদম সহজ হয়নি। সে আদালতের রাজনীতির শিকার, তার শত্রু আছে ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই। এই কথা শুনে হে শিমু নিজের মনে হিসাব করে ফেলে এই মানুষটার চারপাশে এত শত্রু, তার আয়ু খুব বেশি হওয়ার কথা নয়। আর তার নিজের নিয়ম অনুযায়ী যখন এই মানুষটা মরবে তখন সে তার শেষ ইচ্ছা পূরণ করবে এবং পরে ডেলিভারেন্স সোর্ড নিজের কাছে নিয়ে নেবে। কিন্তু এখানেই গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। ফেংইর মনে পড়ে যায় হে শিমুর পূর্বপুরুষের নোটে লেখা ছিল ডেলিভারেন্স সোর্ডের মাস্টারই হতে পারে সেই স্পেল বিয়ারার যে একদিন হে শিমুর 5 ইন্দ্রিয় ফিরিয়ে দেবে। অর্থাৎ দোয়ানশু শুধুই তরবারির মালিক নয়, হয়তো সে হে শিমুর নিয়তির সঙ্গেও জড়িয়ে আছে। ঠিক তখনই একদল আততায়ী জেনারেলের ওপর হামলা করে। একই সময় চেনিং আবার শাওশাওকে খুঁজতে বের হয়ে ভয়ঙ্কর এক শিশু লোভী নারী আত্মার মুখোমুখি হয়। এই স্পিরিট বাচ্চাদের খুব পছন্দ করে, কিন্তু সেই পছন্দ ভয়ঙ্কর, সে তাদের গ্রাস করতে চায়। চেনিং আতঙ্কে কেঁপে ওঠে, আর এদিকে হেশিমু জেনারেলের দিকে নজর রাখছিল। সে লক্ষ্য করে তার নিজের স্পিরিট ল্যান্ডান পর্যন্ত দোয়ানশুর ডেলিভারেন্স সোর্ডকে ভয় পাচ্ছে। এখানেই সে সিদ্ধান্ত নেয় এই মানুষটাকে আরও গভীরভাবে পরীক্ষা করতে হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে অদৃশ্য অবস্থায় জেনারেলের সামনে উপস্থিত হয়ে তাকে যাচাই করতে থাকে। কিন্তু ঠিক তখনই সে চেনিংয়ের ডাক শুনতে পায়। এই প্রথমবার সে জেনারেলকে ছেড়ে ছেলেটার দিকে দৌড়ে যায়। এটা খুব ছোট্ট ব্যাপার মনে হলেও আসলে বিশাল পরিবর্তন। কারণ হে সিমুর মতো এক নির্লিপ্ত আত্মা কারোর জন্য তাড়াহুড়ো করছে, এটাই তো অস্বাভাবিক। সে গিয়ে বাঁশির সুরে সেই ভয়ঙ্কর নারী আত্মাকে থামিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর দানবীয় রূপ ছোট হয়ে আসে। চেনিং বেঁচে যায়, মেংওয়ানও বেঁচে যায়। কিন্তু মেংওয়ান আরও বেশি সন্দেহ করতে শুরু করে এই শাওশাও আসলে কে। শাওশাও আবার হেসে খেলে পরিস্থিতি সামলায়, এমনকি মজা করে বলে বসে, আমি তো প্রথম দেখাতেই তোমাদের জেনারেলকে পছন্দ করে ফেলেছি, তাই তার কাছাকাছি থাকতে চাই। এটা শুনে মেংওয়ান বিরক্ত হয়, আর সাথে সাথে নিজের আপুর পক্ষ নেয় চেনিং। এই জায়গা পর্যন্ত এসে গল্প একেবারে পরিষ্কার করে দেয় এটা শুধু যুদ্ধ, রাজনীতি আর আত্মার গল্প না। এটা ধীরে ধীরে এমন এক সংযোগের গল্প হয়ে উঠছে যেখানে এক অনুভূতিহীন আত্মা আর এক রহস্যময় জেনারেল একে অপরের ভাগ্য বদলে দিতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এখনো বাকি। রাতে গুয়ানহো নদীর দিকে যুদ্ধের প্রস্তুতি চলছিল। দুয়ানশু সামনে ছুটে যায়, আর হেসিংও তার খুব কাছে এসে দাঁড়ায়। সে দেখতে চায় মানুষের চোখে মৃত্যু কেমন দেখা যায়। কিন্তু তখনও সে ভাবে জেনারেল তাকে দেখতে পাচ্ছে না। আর ঠিক সেই সময় দুয়ানশু পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় তার সঙ্গে সামান্য স্পর্শ হয়ে যায়, এবং সেই স্পর্শের সঙ্গে সঙ্গেই হেসিমুর ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসে এক রহস্যময় মুক্তো। এই মুক্তটাই তার আন্টি তাকে দিয়েছিল, আর বলেছিল একদিন এমন একজনের সঙ্গে তোমার দেখা হবে যার উপস্থিতিতেই এই মুক্ত সাড়া দেবে। সেই মানুষটাই তোমার অন্ধকার, রংহীন, অনুভূতিহীন অস্তিত্বকে বদলে দেবে। তোমার হারানো ইন্দ্রিয় ফিরে আসবে, তুমি আবার সত্যিকারের জীবনের স্বাদ পাবে। মুক্তটার ভেতর আলো ভরতে শুরু করে। হেসিমু স্তব্ধ হয়ে যায়। তার 400 বছরের নিঃশব্দ, রংহীন, অনুভূতিহীন জীবনে এই প্রথম কোনো বাস্তব কম্পন দেখা যায়। সে বুঝতে শুরু করে দুয়ানশুই হয়তো সেই মানুষ। এতদিন সে ভেবেছিল এই মানুষটা শুধু ডেলিভারেন্স সোর্ডের অধিকারী। এখন সে বুঝতে পারছে, না, এই মানুষটা তার ভাগ্যের কেন্দ্রবিন্দু। হয়তো এই মানুষটাই তাকে শুধু রং নয়, জীবন ফেরত দেবে। হয়তো 400 বছর ধরে মরে থেকেও বেঁচে থাকা এক আত্মা প্রথমবারের মতো সত্যিকারের অর্থে বাঁচতে শুরু করবে। আর ঠিক এই অবিশ্বাস্য উপলব্ধির জায়গাতেই আজকের গল্পের এই অংশ শেষ হয়। সত্যি বলতে শুরুতেই ড্রামাটা দারুণভাবে একটা রহস্য তৈরি করে দিয়েছে।
একদিকে ভয়েড স্পিরিট ওয়ার্ল্ডের শাসক হে সিমু, যে মানুষের আবেগকে তুচ্ছ মনে করত, অন্যদিকে দুয়ানশু, যে বাইরে থেকে সাধারণ এক জেনারেল মনে হলেও তার মধ্যে এমন কিছু আছে যা ৩০০ বছরের নিদ্রিত তরবারিকে জাগিয়ে তুলেছে, আবার ৪০০ বছরের অনুভূতিহীন আত্মার প্রথম আলোড়নও এনে দিয়েছে। এখন প্রশ্ন হলো, দুয়ানশু আসলে কে? সে কি শুধুই একজন জেনারেল, নাকি তার অতীতের ভেতরে এমন কোনো গোপন সত্য লুকিয়ে আছে যা হে সিমুর জীবনটাই উল্টে দেবে? আপনাদের কি মনে হয়, দুয়ানশু কি সত্যিই হে সিমুর নিয়তির মানুষ, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এমন রহস্যময় রোম্যান্টিক ফ্যান্টাসি গল্পের বাংলা এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরের গল্পে। কমেন্ট করেন পার্ট 2। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।